চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য প্রক্রিয়া আনা হয়েছিল, যেগুলো নিয়ে আমরা বলেছিলাম এটা আলট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে মিস্টার বদিউল আলম মজুমদার সহ যারা এই মামলা করেছিলেন এবং ইন্টারভেনার হিসেবে যারা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, তখন আমাদের ইনস্ট্রাকশন ছিল যে এই সংশোধনীগুলো বাংলাদেশের মানুষের জীবনে বোঝা হয়ে আছে, গণতন্ত্রের পথে অন্তরায়, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যম্ভাবী, অন্তর্বর্তী সরকারের বিকল্প কিছু নাই। তখন আমরা সাবমিশন দিয়েছিলাম সেই লাইনেই। আমরা বলেছিলাম 7 ক 7 খ রাষ্ট্রদ্রোহিতা, এটা দিয়ে অ্যাবিউজ করা হবে, এটা ফ্যাসিজমকে চিরস্থায়ী বন্দোবস্তের একটা নীল নকশা। তো সেই জায়গাগুলো মহামান্য হাইকোর্ট বিভাগ বিবেচনায় নিয়ে কিছু বিষয় বলেছিলেন আলট্রা ভাইরাস দি কনস্টিটিউশন, বাতিল করে দিলেন সংশোধনীগুলো। কিছু বিষয় বললেন এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। আইনের জেনারেল ইন্টারপ্রিটেশন হলো পার্লামেন্ট এটা সিদ্ধান্ত নেবে, এটা বলার অবকাশ রাখে না, কারণ পার্লামেন্ট ইচ্ছা করলে এটা যে কোনো সময় বাতিল করতে পারেন। তো নেভারদিলেস তার বিরুদ্ধে যেগুলো বাতিল করেননি সেইগুলোর বিরুদ্ধে অ্যাপেলেট ডিভিশনে গেছে। অ্যাপেলেট ডিভিশন ওই একই কথা বলে দিয়েছেন যেটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবেন, আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে। সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনীর মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব। এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই চার্টার। জুলাই সনদকে সামনে রেখে আমরা এই সংশোধনীগুলোকে কিভাবে মানুষের কল্যাণে, যুগোপযোগী, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য আনা সম্ভব হয় সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে এবং পাবলিক কনসালটেশনের মধ্য দিয়েই আমরা সংসদে বিল আনব, এ আশ্বাস দিতে পারে। আর যেগুলো অবৈধ ডিক্লেয়ার হচ্ছে এগুলো আমরা সংবিধানে সংশোধনী আনতে হবে। দ্বিতীয় প্রশ্ন, মানে বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, যে জাতীয় সংসদ ইলেকশন হবে সেই ইলেকশন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারছেন কিনা? ইনশাআল্লাহ, 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 এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। কিভাবে 91 সালে যে নির্বাচন হলো সেটা বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই কনসেপ্ট থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। 96 সালে বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনীর বিল এনেছিলেন, এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন। এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। সেই সময় তো আইনটা পাশ হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার হিসাবে, এখন এটা কি তত্ত্বাবধায়ক সরকার থাকবে না অন্তর্বর্তী সরকার? রায় যেভাবে আছে আমরা সেটাকে বিবেচনায় নিয়ে যেটা করলে ভালো হয় সেটাই করব এবং এটা পাবলিক কনসালটেশনও দেব। আপনারাও সেটার পার্ট হবেন। এই সংশোধনী আমরা রায়টা বিবেচনা করে আসুক সামনে, রায়টা দেখি, রায়ের আলোকে রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেইটা বিবেচনা করে যে পাবলিক কনসালটেশনে দেব। সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব। এই ক্ষেত্রে কি আপনার গণভোটের যে রায়টা আজকে হয়েছে
ওটা আমরা রায়টা পর্যালোচনা করে পদক্ষেপ নেব। প্রক্রিয়াটা কিভাবে কতদিন লাগবে এই পুরো রায়টা পাওয়ার পর? তারপরে রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে, সেই কমিটির প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া যেভাবে আসে সেভাবে আসবে। সময়টা কি আছে তো? এটা তো টাইম ফ্রেম বলা যায় না। মানে সংবিধানের কোনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ হবে? হবে ইনশাল্লাহ। এটা আমাদের রাজনৈতিক নির্বাচনী জাতীয় কমিটমেন্ট। তাহলে আমরা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার সেটা আমরা বলতে পারি। আমি সেটাই বলেছি, থ্যাংক ইউ সো মাচ। রায়ে বলা আছে। গণভোট এবং দুইটা বিষয় বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ভিত্তিতে এবং গণভোট আবার বিষয়টা এখানে কি দুইটা বিষয় বলেনি, আপনারা রায়টা নিজেরা পড়েননি। রায়টা পড়েছেন? আপনি যে আমাকে প্রশ্নটা করছেন, আপনি কি রায়টা পড়েছেন? দুইটা বিষয় বলেনি বলা রায়ে, 54টা বিষয়ের বিষয়েই রায়ে বলা হয়েছে। হ্যাঁ 54টা বিষয় 54টা বিষয়, আপনি দুইটা বিষয়কে প্রশ্ন করছেন, আমি উত্তর দিয়েছি। 54টা বিষয়কেই সেখানে নারী আমরা আসন অ্যাড্রেস আছে, করব। নারী আসন আছে, আমরা 54টা বিষয়কেই অ্যাড্রেস করব এবং জুলাই সনদ আমাদের সেই অ্যাড্রেসিং এর ক্ষেত্রে জুলাই সনদ আমাদের সামনে থাকবে। এর থেকে আর স্পষ্ট হবে আর কি বলতে পারি বলেন? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আস্তে 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 দাদা রাখেন না, ছবি নি একটু দাঁড়ান, ছবি নেবে সবাই। দুইটা মিনিট ছবি নেবেন, অনেকে ছবি পাইনি তো। এমনি আর কি বলবো বলেন? বাংলা আজকে তো রায় সরকার তো খুশি না। রায় সরকারের খুশি অখুশির তো জায়গা নাই এখানে। এখানে জনগণ খুশি কিনা সরকার সেটা দেখবে, জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা। আমি মনে করি 2-4টা গুরুত্বপূর্ণ ইস্যুতে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নিশ্চয়ই। আর অন্য ইস্যুগুলো যেহেতু পার্লামেন্টের সাথে আমি মনে করি রাইটলি বলেছেন, পার্লামেন্ট ইজ দ্য অথরিটি। যে পার্লামেন্ট একটা আইন প্রণয়ন করতে পারে সেই পার্লামেন্ট সেই একই আইন বাতিল করতে পারে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আমার যদি একটা জায়গা কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা থাকে, আমার সেই নিয়োগটা বাতিল করারও ক্ষমতা থাকবে, সেটা জেনারেল ক্লজেস অ্যাক্টে। কারণ পার্লামেন্ট ইজ সভরেন হেয়ার। পার্লামেন্ট স্বাধীন। সাংবিধানিকভাবে পার্লামেন্টকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা অনুসারে যে পার্লামেন্ট ওই আইন পাশ করেছে সেই পার্লামেন্ট ওই আইন বাতিল করতে পারবে। রায়ের অনুযায়ী একটা বিষয়ে অস্পষ্টতা আছে, হাইকোর্টের রায়ে কেয়ারটেকার গভর্নমেন্ট রেস্টোর করেছে। এখানে বর্তমান সংবিধান অনুযায়ী 123 বলা হচ্ছে যে নির্বাচনটা কিভাবে হবে। সেটা আমরা হাইকোর্টের রায় অনুসারে, এখানে অস্পষ্টতার কিছু নাই। হাইকোর্টের রায় অনুসারে যখন আমরা সংশোধনীগুলো আনবো, হাইকোর্টের রায় আমার সামনে থাকবে। আমরা 123 রিপ্লেস হয়ে যাবে। হবে 123 হতে পারে। যে যে জায়গায় রিপ্লেস দরকার, যে যে জায়গায় সংস্কার দরকার, যে যে জায়গা আপনার সংযোজন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন দরকার, সব জায়গায় আমরা চেষ্টা করব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাশ হবে। আমরা যেমন মানবাধিকার কমিশন আইন, গুম সংক্রান্ত আইন, আমরা পাবলিক কনসালটেশনে একটার পর একটা যাচ্ছি। 3টা কনসালটেশন আমরা করেছি স্টেক হোল্ডারদের সাথে। আমরা যেগুলো পাবলিকলি খুব এফেক্টেড ল হবে সেগুলো পাবলিক কনসালটেশন দেব। একাডেমিক শিক্ষার জন্য আর কি। এটা হলো যে যেটা ছবি নিয়ে যে ব্যবস্থা আসতেছে বা আসছে, মানে আগে ছিল যে ইমিডিয়েট ফার্স্ট চিফ জাস্টিস, তারপর উনি না রাজি না হলে এরপরের জন্য। সেটাও রায়ের মধ্যে কি অবজারভেশন আছে আমরা দেখে তারপরে বলবো। আমরা বলেছি যে রায়ের মধ্যে কি অবজারভেশন আছে সেটা দেখে আমরা বলবো। আমরা সুপ্রিম কোর্টের রায়কে বাইপাস করতে পারবো না বা করব না। এটা হলো এক। সুপ্রিম কোর্টের রায় এবং জন আকাঙ্ক্ষার যে সনদ, সে সনদকেও আমরা সামনে রাখবো। রেখে আমরা জনগণের সাথে পাবলিক কনসালটেশন দেব। আপনারাও কথা বলতে পারবেন যে এই রায় এই আছে, এইভাবে যাওয়া উচিত, এইভাবে গেলে জন আকাঙ্ক্ষা পূরণ হবে এবং সময়ের চাহিদা মিটবে।
স্বৈরাচারের পথরুদ্ধ হবে কি? স্যার, জনগণের আমরা মতামতটা কিভাবে একটু আসবে? লিখুন ভাই, এই কোশ্চেনটা জনমতামত যেভাবে কালেক্ট করা হয় সেটা হলো, ধরেন আমরা একটা ল ড্রাফট করলাম, ড্রাফট করার পরে এই ল সংক্রান্ত যে সংশ্লিষ্ট সেক্টর আছে, সাধারণ জনগণ সংশ্লিষ্ট সেক্টরে যারা এই সেক্টরে কাজ করেন, প্লাস সিনিয়র আইনজীবী যারা এক্সপার্ট, তাদের সাথে আমরা পাবলিক কনসালটেশন নেই। আমরা উদাহরণ হিসেবে বললে মানবাধিকার কমিশন আইনের আমরা কনসালটেশন প্রথম যেটা করলাম, সেখানে আমরা মানবাধিকার সংগঠনগুলোকে ডেকেছি, ডোনার এজেন্সিগুলোকে ডেকেছি, আমরা ডিপ্লোমেটদেরকে ডেকেছি, আমরা সিনিয়র অ্যাডভোকেটদেরকে ডেকেছি, ভিকটিম পরিবারদেরকে ডেকেছি। এটা হলো একটা কনসালটেশন। একই সাথে এর সাথে সম্পৃক্ত প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরও একটা মতামত থাকতে পারে, তাদেরকে তো আমরা ইগনোর করতে পারবো না। আপনার যদি সাংবাদিক সংক্রান্ত কোনো মামলা হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন আমরা বলে দিয়েছি যে আপনাদের সাংবাদিকদের সাথে কথা না বলে আমরা একটা আইন চাপাই দেব না। কারণ আমার মনে হলো যে একটা আইন করে দিই, সাংবাদিকদের পক্ষ থেকে তাদেরও তো বক্তব্য থাকতে পারে, পারে না? বক্তব্য থাকতে পারে। তো আপনাদের বক্তব্যটাও আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমি সব জানতা হয়ে বসে আছি, আইনমন্ত্রী হয়েছি মানে আমি সব আইন জানি, এটা মনে করার কোনো কারণ নেই। যেহেতু মানবাধিকার কমিশন নিয়ে বলছে, এই প্রক্রিয়াগুলো শেষ করে মানবাধিকার কমিশন কবে নাগাদ গঠন? ইনশাল্লাহ আমরা নেক্সট সেশনে পার্লামেন্টে আনার চেষ্টা করব। অনেক অনেক কোশ্চেনের জবাব দিয়ে দিন। থ্যাংক ইউ।